তোমাকে একটা নরমের যজ্ঞ করতে হবে। কিন্তু এই নরমের যজ্ঞের বিধানটি কেমন? তখন মুনি বলছে যে রামচন্দ্র, এই নরমের যজ্ঞের বিধানটি হচ্ছে একটি নরের মুন্ড কেটে তোমার যজ্ঞের প্রতি পূর্ণ আহুতি দিতে হবে। তারপরে রামচন্দ্র বলছে মুনি ঠাকুর, আমি যা পূর্বে করেছিলাম ব্রহ্ম হত্যা পাপ, আবার করবো নরম। নানা মুনি ঠাকুর, এ যজ্ঞ যে আমি কিছুতেই করতে পারবো না, অন্য কোনো বিধান থাকে তো আপনি আমাকে তাই বলুন। এবার মুনি বলছে যে রামচন্দ্র, তাহলে তুমি একটা গোমের যজ্ঞ করো। গোমের যজ্ঞ, এই গোমের যজ্ঞের বিধানটি কেমন মুনি ঠাকুর? বলছে রামচন্দ্র, এই গোমের যজ্ঞের বিধানটি হচ্ছে একটি গোমুণ্ড কেটে তোমার এই যজ্ঞের প্রতি পূর্ণ আহুতি দিতে হবে। এবার রামচন্দ্র আবার বলছে মুনি ঠাকুর, আমি যা পূর্বে করেছিলাম ব্রহ্ম হত্যা, আবার করবো গো হত্যা। নানা মুনি ঠাকুর, এ যজ্ঞ যে আমি কিছুতেই করতে পারবো না, অন্য কোনো বিধান থাকে তো আপনি আমাকে তাই বলুন। এবার মুনি বলছে রামচন্দ্র, তাহলে তুমি একটা অশ্বমেধ যজ্ঞ করো। অশ্বমেধ যজ্ঞ, কিন্তু মুনি ঠাকুর, এই অশ্বমেধ যজ্ঞ করতে হলে কি কি জিনিসের প্রয়োজন? মুনি বলছে রামচন্দ্র, এই অশ্বমেধ যজ্ঞ করতে হলে শুধুমাত্র একটি অষ্টম বর্ণের অশ্বের প্রয়োজন। আর এই অশ্বের 8টি বর্ণ কি জানো? শ্বেত, কালা, নীল, পীত, হরিদ্রা, তাম্র, রজত ও কাঞ্চন। এই 8টি বর্ণের অশ্ব হলেই তোমার যজ্ঞের কাজ সম্পূর্ণ হবে। রামচন্দ্র বলছে, এই অশ্বের জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওই মেঘরাজ ভবন হতে অশ্বের সন্ধানে পাঠাচ্ছি। রামচন্দ্র এবার হনুমানকে ডাক দিয়ে বলছে, হনুমান, তুমি যাও, তুমি মেঘরাজ ভবন হতে একটু অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসো। তাই মাগো হনুমান আমার প্রভুর কথা শুনে প্রভুর চরণে প্রণাম করে যাত্রা করে মেঘরাজ ভবন। তথা হইতে হনুমান তখন করিল মেঘরাজ ভবনে দিল দর্শন। হনুমান আমার মেঘরাজ ভবনে গিয়ে চারিদিকে অশ্ব খুঁজে বেড়াচ্ছে, আরে মনে মনে বলছে, বাবা বাবা বাবা, এই দেশটা তো দেখছি ভারী সুন্দর,
দেশটা তো সুন্দর, কিন্তু এই দেশের মানুষের আচার আচরণ গুলো যে কত সুন্দর তা তো একবার আমার পরীক্ষা করতে হয়। তাই ভাবো হনুমান, এই দেশের মানুষগুলো কতটা সুন্দর পরীক্ষা করবার জন্য ছোট্ট একটা মর্কট রূপ ধারণ করেছে। ছোট্ট একটা মর্কট রূপ ধারণ করে ও রাস্তার মাঝে আড় হয়ে পড়ে আছে। হনুমান যখন আড় হয়ে পড়ে আছে, এমন সময় মেঘরাজার দূত মনের আনন্দে নাচতে নাচতে সেই পথে রাজ কাটতে যাচ্ছে। মেঘদূত যখন মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে, এমন সময় মেঘদূত দেখতে পায় যে রাস্তার মাঝে কে যেন আড় হয়ে পড়ে আছে। এবার মেঘদূত ধীরে ধীরে হনুমানের কাছে গিয়ে বলছে, আরে আরে কে তুমি, আর কেন এখানে এমন ভাবে পড়ে আছো? তখন হনুমান বলছে যে ওই মেঘের দূত, আমার নাম হচ্ছে মর্কট। মেঘদূত বলছে কি মর্কট? বাবা, বেশ সুন্দর নাম তো তোমার, এমন নাম তো আমি আমার বাপের জন্য কখনো শুনিনি। মর্কট, তুমি এখানে এমন ভাবে পড়ে আছো যে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি রাজ কাটতে যাব। তখন হনুমান বলছো, আমি না খুবই অসুস্থ, তাই তুমি আমাকে দয়া করে একটু সরিয়ে রেখে তারপর তুমি যাও। হনুমানের কথা শুনে হনুমানকে ধরে দু হাত দিয়ে টানছে, কিন্তু মাকে একটুখানি সরানো তো দূরের কথা, এক টিল পর্যন্ত যে নাড়াবে সে সব কিছু বলে। তো হনুমানকে যখন নাড়াতে পারছে না, তখন মেঘদূত বলছে, মর্কট, আমি তো তোমাকে ধরে এতবার করে টানলাম, আমি তো তোমাকে সরাতে পারলাম না, ব্যাপার কি? তখন হনুমান কি বলছে? হনুমান বলছে যে মেঘের দূত, আমি অনেক দিনে যাবত এখানে পড়ে আছি, তো তাই হয়তো আমার কয়েকখানা শিকড় ওই পাতালে প্রবেশ করেছে। এবারে হনুমানের কথা শুনে মেঘদূত বলছো, এবার আমি বুঝতে পেরেছি এতক্ষণ তাহলে আমার সঙ্গে তামাশা করা হচ্ছিল, দেখাচ্ছে আমি তামাশা করার মজা। সেই বলে মেঘদূত আমার হনুমানের বক্ষে এক লাথি মেরেছে। যেই না বাবা হনুমানের বক্ষে লাথি মেরেছে, এবারে হনুমান উঠে দাঁড়িয়ে ওই মেঘের দূতকে রাগ দিয়ে বলছে, আরে মেঘের দূত, আমার বক্ষে লাথি মেরেছে, তুই কি জানিস না যে আমার এই বক্ষ মাঝে কারাবাসে পড়ে? আমি যে ঘটনা যখন করে আমার এই বক্ষ মাঝে আমি রাম সীতার যুগল মূর্তি ধারণ লাথি মারার উপযুক্ত শাস্তি আমি তোকে দিয়ে দিচ্ছি। এই বলে হনুমান তখন কি করেছে,